সহজ সরল চিটিং বাজদের মনটা গরম কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই সৎ মানুষের ভাঙ্গা বাড়ি ধান্দা বাজরা নেয় যে গাড়ি কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই চোরের মায়ের বড় গলা মিথ্যা দিয়ে সত্য বলা ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। তোমার পনে কইছে এই অভিনেতার খাতার নাম লেখে দেয় তুমি কত বড় সর্বনাশ করছো জানো? কি সর্বনাশ করছি? আরে হ্যাঁ এই ঘটনাটা পুরো বৃত্তান্ত রমি উস্তাদ বলছে। রমি উস্তাদ তো আমাকে বনে ইচ্ছা মতো শান্তিং দিছে। কিসের ভাই? কিসের ভাই? ভাইরা এটা দুইটা কি জানো? একটা কালবাগানি একটা রাক্ষসিনী, দুইটা হলো মাসি আর পিসি। এই মাসি পিসি দুইটা আমার আটকে রাখছে। এদের কাছে তোমার বাচ্চা আমি আছি। শোনো, যা বলবা ঠিকঠাক বলো, উল্টোপাল্টা কথা বলবো না। তুমি যে আমার বাড়ির উপরে আসছো, হ্যাঁ আমার বাড়ির প্রত্যেকটা মানুষ তোমাকে চেনে, আমার আব্বা আমার খালা এই বাড়ির ভাড়াটিয়ারা সবাই তোমাকে চেনে। তুমি আসছো আমার সাথে প্রেমালাপ করতে, তোমার কি ধারণা আছে তারা কি পরিমাণে রিয়াক্ট করবে? আপনি একজনের হাত ধরে ঘুরবার পারেন, চড়তে মানে যা খুশি করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এটার লিগে মাইন্ড করার কি আছে? এটার লিগে গিবতগণের কি আছে? ক্লিকবাজি করার কি আছে? কোন মারে? হ্যাঁ আমি বুঝতে পারছি। আপনি তো আপনার নিজের মনে কথাটা প্রকাশ করলেন, তাই না? আপনার বান্ধবী নিয়ে ঘুরতে ভালো লাগে, বান্ধবী ভালো লাগে, কিন্তু আপনার ঘরে বউ থাকবে সেটা আপনার একদমই পছন্দ না, কারণ আপনি সংসারই পছন্দ করেন। হ্যালো, কে বলছেন? হ্যালো ঝিনুক, আমি আসিফ। আচ্ছা, তুমি নাকি বাড়ি চলে গেছো? এটা কোন কথা? আমাকে না বলে তুমি চলে গেছো, মানে আমি তো ভাবতে পারছি না। বাড়ি না এসে আমি কি করব? রোমিও ভাই যে ক্যারেক্টার দিয়েছে আমাকে, সেটা তো আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না, এর জন্য আমি বাড়ি চলে আসছি। আচ্ছা, আমি তোমাকে বলছিলাম না ঝিনুক যে আমার কথা মতো কাজ করো, তোমার কাজের অভাব হবে না? বলছিলাম না, বলো? তুমি তো অনেক কাজ করো, অনেক ব্যস্ত আর্টিস্ট, যখন দেখা হয় তখন তো অনেক মধুর মধুর কথা বলো। এখন বাড়ি চলে আসছি, এখন ভুলে যাবা, আমার কথা আর মনে হবে না। শোনো, এটা তোমার ভুল ধারণা। আমি যেমাত্র শুনলাম যে তুমি বাড়ি চলে গেছো, আমি কিন্তু সাথে সাথে তোমাকে ফোন দিয়েছি। আমি যদি তোমাকে মনে নাই রাখতাম তাহলে কি ফোন দিতাম, বলো? আমার তো বিরাট সৌভাগ্য, এত বড় একজন নায়ক আমাকে ফোন দিয়েছে, কিন্তু দেখতে চাই এরকম কতদিন আমাকে মনে রাখে, এটাই দেখার বিষয়। দেখো ঝিনুক, আমি তোমাকে আজীবন মনে রাখবো, আর সেটা তুমি প্রমাণ পাবো আস্তে আস্তে। কিন্তু তুমি আমাকে মনে রাখবা কিনা সেটা আমার কনফিউজ, সেটা তোমার ব্যাপার। আমি তো তোমাকে সারাক্ষণই মনে করি, আর ভবিষ্যতেও করব, আর আমি তো তোমার প্রেমে পড়ে গেছি। শোনো, মানে এই কথাটা আমাকে বিশ্বাস করতে হবে যে তুমি আমার প্রেমে পড়েছো। তুমি যদি সত্যিই আমার প্রেমে পড়তা, আমাকে ভালোবাসতা, তাহলে নিশ্চয়ই আমাকে না বলে তুমি চলে যেতে পারতা না? পারতা, বলো? ওকে ওকে বাবা, আমার ভুল হয়ে গেছে। আসলে জানো তো, যখন ঢাকায় ছিলাম না, খুব ডিসহার্টেড ছিলাম, খুবই কষ্ট পেয়েছি সব কিছু নিয়ে। এর উপর দিয়ে আবার ক্যারেক্টারটাও আমার ভালো লাগে নাই। কোনো সমস্যা নেই, তুমি যদি কোনো ভালো কাজের সন্ধান দাও তাহলে অবশ্যই ঢাকায় যাব, যে তোমার কাজটা করে দিয়ে আসবে। হ্যাঁ, বললাম তো, তোমার কাজের ব্যাপারটা আমি দেখবো, ভালো ভালো কাজ দিব। সিঙ্গেল নাটক দিচ্ছি। আরে একটা নাটক, জাস্ট একটা নাটক যদি ক্লিক করে যায়, মানে ধরো একটা নাটক যদি কোনোভাবে 10 মিলিয়ন হয়ে যায়, তখন তো তুমি আমাকেও পাত্তা দিবা না। বুঝতেছো তুমি বিষয়টা? আমার কপালটা জানো তেমন একটা ভালো না, অনেক কষ্ট করেও সফলতা অর্জন করতে পারিনি। এই নুরু ভাই, কিসে? জসিম আমি কি জানি? আজব, আপনি জানবেন না তাই আমি জানবো? জসিমকে ধরে নিয়ে আসেন, জসিমরে বলবেন আজকে কিন্তু আমি সব চেক করব, হিসাব নিকাশ। প্রতিদিন কিন্তু হিসাবের মধ্যে গ্যাঞ্জাম পাই। ওর কিন্তু আমি তো ওরে টাকা দেই নাকি? হ্যাঁ, তাইলে এইখান থেকে ওর হিসাবে গ্যাঞ্জামের কি দরকার? আর আপনারে দিয়ে খাটায়, তার পায়ের উপর পা তুইলা বসে থাকে না?
আজকে আমার খবর আছে জান। ঠিক আছে এরকম ভাই ওই সিরিয়ালের কাম তো প্রায় শেষের দিকে। হ্যাঁ তো কেউ তো এখন বলতে একটা হাতে পারো না। আমি কখনো দেখলাম ব্যাপার মারা তোমার উপর খেপে বসছে। খেপে উঠলে আমি কি করব? আমার কি টাকার গাছ আছে না টাকার মেশিন আছে? আমি কি টাকা বানাই দেবো? না 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 না, এই কথা এখন করে তো কাম হবো না। তুমি ডিরেক্টর, তুমি বাবা বলে কল দিছাও, বাবা বলে আইসা তোমার কলে কাম করছে, তুমি অভিনয় করেছাও, এখন টেহা দিবে না, কেউ মানব? টেহা তো চাইব। আরে আমি তো টাকা দিয়াই দেবো, টাকা হাতে আসলে প্রডিউসার টাকা দিতেছে না, প্রডিউসারের বারে বারে ফোন দিতেছে, সে ফোন ধরে না, বিরাট বিপদের মধ্যে আছি। ভাই তোমার একটা কথা কয়, তুমি যে বিপদে পড়বে এটা কিন্তু আমরা আগে আন্দাজ করে আসছিলাম। শামসু ভাই তুমি কতবার কইলো যে দেখ রমিও যাই করস তাই করস, টেহাটা হাতের মধ্যে না নিয়া কাম শুরু করিস না। তুমি তো কইলা আমার বন্ধু মানুষ বিদেশে যায় ক্যাশুনি খেলে কোটি কোটি টাকা নষ্ট করে, এই কয়টা টেহা কোনো চিন্তা নাই। তুমি তো আমার কথা পাত্তা দিলে না। আর কি বলবো কফি ধরো যে আমরা তোমার নিজস্ব মানুষ, আমরা কাজ করছি, টেহা দিলে না, আমরা এটা মেনে নিলাম, কিন্তু আসি ওই আমরা তো বাইরে, তার মধ্যে আর নাই মেলা ভিউ, ও টেহা ছাড়া তোমাকে ছাড়ব এলাহাবাদে তো আসবো, তখন কি জবাব দিবে? আচ্ছা শোন, তুই শামসুর কাছ থেকে আমার কিছু টাকা ধার করে দে, আমি পরে টাকা পাইলে আমি পরিশোধ করে দেবো। দেহ শুনবে বাবু রে, এই করতে এখন করলে হবো? শামসু তো নাই, বাদ গেছে গা, সে টাকাই নাই। তাছাড়া টাকা থাকলে কি হবো? এ তোমাকে কছিল যে নাটকের প্রডিউসারটা আনবো, তুমি তো তার কথা হনো না, তোমার কথা হে শুনব। তোমার বন্ধু দেখো তোমাকে সাগর মধ্যে ফেলা দিয়ে ঠিকই পাইছে। আমি আর কোনো উপায় দেখতেছি না রে। আমি যদি সবাই টাকা পয়সা না দিতে পারি তাইলে আমি পলায় বাড়ি চলে যাব। এ শিখছি, এই কথা মনে বলে মাথায় নিও না। তুমি যদি বাড়ি চলে যাও ডিরেক্টর মানে সে কমনে পলাইছে, মা নিজ সব তো তুলে বেছে দেবে। আমি গেলাম যেতেছি, তুমি যাবো আমার সাথে? এই শিখছি কেমন কথা কয়, আমি কেমন করে যাবো? নাটকের কাম কাজ শেষ করে ধরো রমিও ভাই সহ বাবা মালা চলে গেলে তখন আমি তালা দিয়ে দেওয়ার পরে শেষ পর্ব কাম তো আমার শেষ হয় না। শোনো, এই নাটক কোনোদিন শেষ হইব না। এখন পর্যন্ত কোনো টাকা পাইছো? একটা কানাকুড়ি পাইছো? পাও নাই, পাবাও না। আমি যদি বাড়িতে বসে দোকানদারি করতাম তাও মেলা টাকা কামাইতে পারতাম। একটা বেইমানের কাছে সময় দিয়ে দেখো কত বড় নিমক কারণ এইখানে বসে এক মাস ধরে থাকতেছে, খাইতেছে, ঘুরতেছে, ফিরতেছে, যখন শুটিং নাই তখন বউ করে ঘুরতেছে, আর এখন আমারে কইতেছে বেঈমান। কত বড় স্টুপিড! আমি স্টুপিড? হ্যাঁ, আর তুমি বেইমান না? এখন পর্যন্ত একটা টাকা দিছো টাকা? আর পারুল কি এত সস্তা যে মাগনা অভিনয় করে দেব? তোমাকে একটা কথা বলি শোনো, আমার মনে না মানে একটা বিষয় নিয়ে খুবই আমি আপসেট, খুবই দুঃখ পেয়েছি। সেটা হচ্ছে এই যে মিডিয়াতে আমার থেকে কত অসুন্দর মেয়েরা, কত বড় বড় নায়িকা, আর আমি এত সুন্দর হয়েও মিডিয়াতে কাজ করতে পারছি না, মুভি করতে পারছি না, নাটক করতে পারছি না, ভালো ক্যারেক্টার পাচ্ছি না। মানে এটা কি মেনে নেওয়া যায়? এটা নিয়ে আসলে আমি খুবই মানে হার্ড হয়েছে, আমি খুবই কষ্ট পাচ্ছি। শোনো, এই যে স্থান পাও না পাওনি এই কথাটা বলছো না, এটা কারণ কি জানো? ধৈর্য। তোমার ধৈর্য কম। সফলতা তার একদিনে আসে না, বারবার পরিশ্রম করতে হয়, পরিশ্রম করে ব্যর্থ হলো বারবার পরিশ্রম করে যেতে হয়। সাফল্য যদি একবার আসে তখন আর পিছনে ফিরে তাকাতে হবে না। জানো মানে আজকে আমার একটু রিল্যাক্স লাগতেছে, তোমার কথা শুনে আমার কাজের আগ্রহ আরো বেড়ে গেছে। হ্যাঁ, তুমি যদি বলো তাহলে ঢাকায় চলে আসবো। আমি কাজ করতে চাই, আবার নতুন করে শুরু করতে চাই। আরে বললাম তো আমি হেল্প করব, কেন হেল্প করব না? আমি তো চাই তুমি আমার বিপরীতে কাজ করো। এটা শুধু আমার মুখের কথা না, এটা আমার অন্তরের কথা, যদি তুমি বিশ্বাস করো আর কি। হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করি, আই বিলিভ ইউ। আর শোনো, আমি এখনো সরি বলছি, তোমাকে না বলে আমি গ্রামে চলে আসছি। তুমি কিন্তু রাগ করো না আমার কাছে। হ্যাঁ, প্রবলেম নাই, আমি যখনই তোমাকে ডাকবো একদম কোনো রকমের কোশ্চেন ছাড়াই চলে আসবে না? কোথায় আসবো আমি? ঢাকায় এসে আমি কোথায় থাকবো? আমার তো থাকার জায়গা নাই। সেই চিন্তা তোমার করা লাগবে না, ওটা আমার উপর ছেড়ে দাও না, আমি আছি না। জাস্ট কয়েকদিন তুমি রাজাভাইয়ের ওখানে থাকবা, কারণ ওখানে শিউলি কুসুম আছে, তারপর আমি একটা ফিক্স ব্যবস্থা করে ফেলবো। ওকে? ও হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, ওদের বাসায় তো থাকতে পারবো, কোনো সমস্যা নাই। তুমি এটা নিয়ে টেনশন করো না, আই উইল ম্যানেজ। হ্যাঁ, প্রয়োজনে মহিলা হোস্টেলে থাকবে, আমি ব্যবস্থা করে দেবো। ওকে, ভালো থাকো, এখন রাখি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার। এত বড় নায়ক আমাকে ফোন করেছে, ব্যাপারটা সবাইকে বলতে হয়,
যে দেখো আমার খোঁজ খবর নেওয়ার জন্য কারা কারা এখন ফোন করে, এই ঝিনুককে খুঁজে। কিছুদিন পরে আমার হাতের নাগালে আর কে আসে? ঘোরার ড্রিম আমার কিচ্ছু ভালো থাকতো না। ব্যবসা বাণিজ্য সব কিছু ফলাই দিয়া আসি অভিনয় করলাম, এখন মধ্যে একটু ফুটা বসে পেলাম না। পয়সা থাকলে আমি তোমাকে সবার টাকা দিয়ে দেব, আমি কারো টাকা মাইরা খাবো না, সেই রেকর্ড এই রোমিওর নাই। কিন্তু টাকা বাকি রেখে তো আমি এখান থেকে যাব না। যাও প্রডিউসারে ধরে নিয়ে আসো, তার কাছ থেকে আমি টাকা নিব, সব টাকা বুঝা নিব আমি। এ রোমিও ভাই, অগর সামনে না আমি তোমাকে বারবার একটা কথা কইলাম যে ভাই আর যাই করো ফুটেজ তো দিও না। ফুটেজ তো নিয়ে ভেঙে গেল গা, লাভ তো ওরা শিওর করবো, তাহলে আমরা কি আমার টিহাটো পাবো না কৌশিন? এই খবরদার, তুই পারুলের কথায় তাল দিবি না। পারুল তো ঢাকায় আইসা ওর দেমাগ বাইরে গেছে পুরা। এই এই পারুলের দেমাগ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এবারও তোমাকে একটা কথা কই, কিছু মনে নিও না। তুমি বাড়ির যাও গা, তুমি মনে মনে ভাইবে না যে টিহাটো আমি পাচ্ছিলাম রাস্তার মধ্যে সিনতেকার নিয়ে গেছে, অথবা এটা ভাবতে পারো যে আমার কলেজ বন্ধু আমার টিহাটো মাইরা খাইছে আর কি। এই ফালতু কথা কবি না একদম। এই রোমিও কি ফকির নির্পলা নাকি যে তোকে টাকা মাইরা খাবো? শোন, তোর টাকা মাইরা খাইতে পারি, কিন্তু এই পারুল কখনো না। এই পারুল রে তুই চিনোস না, আমার একদম গলায় পাড়া দিয়ে টাকা বাইর করে নেবে, এইরকম ডেঞ্জারাস। ধন্যবাদ এই পারুলকে চিনতে পারার জন্য। যাও, তোমারে আমি একদিন সময় দিলাম, প্রডিউসারে ধরে নিয়ে আসো, আমার টাকা পুরোপুরি আমারে বুঝাই দাও। আমার অভিনয় করার শখ না একেবারে মিটে গেছে। ওই তো শখ আমগোরার ওরম নাই। এরম ভাই নাও যাই, আমরা প্রডিউসারের বাড়ি যাবো, যে হক যেভাবে হোক বুঝে সুঝে টিয়া করে নিয়ে আসবো। ঠিক আছে, আমি তরে নিয়েই যাবো। শোনো বাবু ভাই, এই প্রডিউসার আমি চিনি না। হ্যাঁ, আমি চিনি রোমিও রে। রোমিও আমার সাথে কথা বলছে, তো রোমিও আমার টাকা দিব। প্রডিউসারের নাম করে আমরা ফাঁকি দিবা, তা চলবো না। সব টাকা আমি রোমিওর কাছ থেকে একটা বুঝ জানিব। এই থামো, তোমার টাকা আমি কালকে দিয়ে দেবো, যেমনে পারি। কোথাও না পাইলে আমার কিডনি বিক্রি করে হইলেও আমি তোমার টাকা দিয়ে দেবো, কালকেই তুমি বাড়ি চলে যাও। হায় রে দুনিয়া, কিয়ামত আসার আগেই না কি দেখতেছি, তুমি তার ঘনিষ্ঠ বান্ধবী, বন্ধু হয় তোমার, তার গলার মতো খারাপ কে নিবে, এই ব্যাপারটা কিন্তু আমার কাছে ভালো ঠেকতেছে। তোমার ভালো না ঠেকলে আমার কিছু করার নাই, কিন্তু আমার খুব ভালো লাগতেছে। তোমার ইচ্ছা হইলে তুমি সারা জীবন ওর নাটকে মাগনা ফ্রিতে কাজ করো, কিন্তু আমি ফ্রিতে কাজ করবো না। একটা টাকা না দিলে কাজই করবো। আচ্ছা, টাকা দিয়ে দেবো কইছি না, বেগর করতেছি। কি ডেঞ্জারাস মহিলা, ও কারে আমি ভালোবাসছিলাম। পরে সিনে লাইট আরে তোর সিন এদিকে যা, আসতেছি। ভাই একটা কথা কই, কথা হলো কি যে মেয়ে মানুষ যখন ভালো তখন কিন্তু ভালো, আর যখন কুসা হয়ে যায় তখন কিন্তু তার রক্ষা পাওয়া যায় না। তুমি ওর টিহাটো শুট করে দিয়ে ওর হাতে লাইন কাট সব কাটা করে লাইন কাট অলরেডি কাট আপ করে দিছি। এই টাকা ড্রাইভাই দেওয়া আছে তো, আমি দরকার হলে কিডনি বিক্রি করে ওর টাকা আমি পরিশোধ করে দেবো। তুমি দেখো, এই তারা আসতেছি বাবা। মাহবুব, আমি তো মোর উপর মেলা করছিলাম, ব্যাপার মালাক প্রেম দাও, আমাকে প্রেম দাও না। এখন প্রেম কাহিনীতে আমার মনে হইতেছে খুব ভালো করছে, কারণ সবাই সব জিনিস নিবা থাকে না। এইরকম অপমান যদি আমার প্রেমিকা আমার করলো নি, তাহলে তো আমি কলেজ জন্য মরে গেলাম নি। জি, আপনাকে আমাকে আমাকে আপনার কি দরকার? আমার একটা উপকার করতে হবে, প্লিজ বলেন করবেন কিনা উপকারটা? বসুন। থ্যাংক ইউ। আমাকে তো শুনতে হবে কি উপকার, আর না জেনে তো আমি আপনাকে কথা দিতে পারি না যে আমি আসলে মিমের সাথে আমার একটা অ্যাফেয়ার চলছে। আমিও মিমকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, কিন্তু আপনার খালা সেটাতে বাধা দিচ্ছে। আমি চাই আপনি আমাদের বিয়ের ব্যবস্থাটা করে দেবেন। দেখেন, মিমের সাথে আপনার বিয়ের ব্যাপারে আমি খালার সাথে কথা বলতে পারবো না, কারণ মিমের আগেও আপনার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল। সেই মেয়ে বাড়িতে এসে খালাকে অনেক কথা বলে গেছে, আপনাদের নাকি অনেক গভীর সম্পর্ক ছিল, আপনারা দুজন মিলে কক্সবাজারেও গিয়েছেন। এমন ছেলের সাথে তো আসলে আমি আমার বোনের বিয়ে দিতে পারবো না। মিথ্যে কথা। দেখেন, আসলে মিমের সাথে আমার সম্পর্কটাকে ভাঙার জন্য এটা একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। মিম আমাকে ভালোবাসে, আমিও তাকে লাইক করি। হ্যাঁ, আপনি মিমকে লাইক করেন, কিন্তু সেটা আপ টু দ্য মার্ক না। আর মিম ছাড়াও কিন্তু আপনার অনেক মেয়ে বান্ধবী আছে। বান্ধবী আমার থাকতেই পারে, এটা আধুনিক যুগ। আমি একটা স্মার্ট ছেলে, একটা মেয়ে ফ্রেন্ডের হাতে হাত ধরে হাঁটবো,
ও যতক্ষণ আনন্দ দিবে ততক্ষণই ওর সাথে থাকবো। দেখেন, আসলে লাইফ ইজ বিউটিফুল, যতদিন বাঁচবেন আনন্দ করবেন, কিন্তু যাকে বিয়ে করবেন তার সাথে একটা আলাদা বন্ডিং থাকবে। দেখো, আমি তোমার মতো এত স্মার্ট না। আমার পক্ষে আমার হাজব্যান্ড ছাড়া অন্য কোনো ছেলের হাত ধরা সম্ভব হবে না। হবে। আপনি যদি আপনার জীবনটাকে একদম নর্মালি ভাবেন তাহলে কখনোই হবে না, আর যদি জীবনটাকে একটু এনজয় করার চিন্তা ভাবনা করেন তখন ঠিকই হবে। আপনি তো অনেক সুন্দর করে কথা বলেন। এই সুন্দর করে কথা বলে কি মিমকে পটিয়েছেন, তাই না? মিথ্যে কথা, আমি মিমকে পটাইনি, বরং মিম উল্টো আমাকে পটিয়েছে। আচ্ছা যাই হোক, এই প্রসঙ্গ বাদ দিচ্ছি। প্লিজ আমাকে একটু হেল্প করবেন। তোমরা দুজন কাজে অফিসে গিয়ে বিয়ে করো, সেখানে বিয়ে করলে আর পরিবারের মানুষজনের প্রয়োজন হবে না। কি বলছেন? সেটা তো আমার পক্ষে সম্ভব না। আমি বাবা মায়ের একমাত্র সন্তান, তাছাড়া আমাদের বিশাল বড় একটা ফ্যামিলি আছে। বাবা মার একটা স্বপ্ন আছে আমাকে নিয়ে, যে আমার বিয়ের সময় ধুমধাম করে বিয়ে করাবে। মানে আমি আসলে বাবা মার অমতিকে বিয়ে করতে পারবো না, সরি, এটা আমার পক্ষে সম্ভব না। তোমার এই কথাটা আমার খুব ভালো লাগলো। তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসি। না না, চা খাবো না, আপনার সাথে কথা বলতেই আমার ভালো লাগছে। দাঁড়াও, তোমার সাথে আমার জরুরি কথা আছে। দেখো, আমার এখন জরুরি কথা শোনার মতো একদম মুড নেই। আমার খুব মাথা ধরছে, আমি একটু রেস্ট নেব। তুমি অফিস থেকে বাসায় কার সাথে আসছো? মানে তুমি জানো না একই প্রশ্ন ডেলি ডেলি কিভাবে করে একটা মানুষ? আমি কার সাথে আসছি তুমি খুব ভালো করেই জানো, তাহলে আবার প্রত্যেকদিন একই প্রশ্ন কেন জিজ্ঞেস করো আমাকে? তোমাকে এতবার বলছি ওই লোকটার সাথে তুমি বাসায় আসা যাওয়া করবা না, অফিসে যাবা না, তারপর আমার কোনো কথা তুমি কেন নিচ্ছ না কেন? ঠিক আছে, কালকে থেকে আর যাবো না। তুমি আমাকে একটা নতুন গাড়ি কিনে দিও কালকে। কালকে থেকে নিজের গাড়িতে আসা যাওয়া করবো। তখন আর আমাকে সন্দেহ করার কোনো এলিমেন্টস তুমি খুঁজে পাবে না। তুমি খুব ভালো করে জানো গাড়ি কেনার মতো সামর্থ্য আমার নাই। তোমার যদি আমার সাথে থাকতে হয়, বসবাস করতে হয়, তাহলে আমার মতো করে সাধারণ পরিবারের মতো মধ্যবিত্তের মতো চলাচল করতে হবে, বসবাস করতে হবে। আর যদি তোমার রাতারাতি বড়লোক হওয়ার ইচ্ছা থাকে তাহলে তুমি যেতে পারো, যাও। তার মানে তুমি আমাকে ডিভোর্স দিতে চাও? তাহলে দেরি করতেছো কেন? এক্ষুনি দাও। আমি যে এক কাপড় পরে আছি না, এই এক কাপড়ে এখান থেকে চলে যাবো, আর কখনো তোমার সংসারে ফিরে আসবো না। আমি তোমাকে ডিভোর্স দিব। কেন দিবা না, আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না। আমি তোমাকে ডিভোর্স দিলেও তো তোমার দেনমোহরের টাকা দিতে হবে, তাই না? আর তুমি দেনমোহরের কথা বলছো, তো তোমার দেনমোহর আমি তোমাকে দিয়ে দেবো, বঞ্চিত করবো না। তাই নাকি? তো টাকা যখন দিয়েই দিবা তাহলে কেন ওয়েট করতেছো? দিয়ে দাও ডিভোর্স। আমার পক্ষ থেকে তোমাকে ডিভোর্স দেওয়া সম্ভব হচ্ছে না। মানে একই কথা বারবার বলতেছো, কেন সম্ভব না সেটা তো বলবা। কারণ আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা? এইটার নাম ভালোবাসা? দিনের পর দিন আমাকে সন্দেহ করো, ছোট ছোট করে কথা বলো, এটার নাম ভালোবাসা? আরে তুমি যদি আমাকে ভালোবাসতা না তাহলে কখনো এভাবে বাজে সন্দেহ করতে না আমাকে। যাত্রার সাথে রাস্তার যাত্রার সাথে তুমি আমাকে আবল তাবল কথা বলো। ভালোবাসলে এটা করতে না, আশেপাশে মানুষের কথা কানে নিতা না। ভালোবাসা না ছাই, সব অভিনয় করো তুমি। আমি মোটেও তোমার সাথে অভিনয় করছি না, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আসলে নানান সময় নানান মানুষজন আমার এমন আজে বাজে তোমার সম্পর্কে কথা বলে, বদনাম করে, আমি না মানে এলোমেলো হয়ে যায়। আমি আসলে সহ্য করতে পারি না। আমি আসলে অনেক ভুল করে ফেলছি। প্লিজ প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করো। দেখো, ক্ষমা এক দুইবার করা যায়, কিন্তু বারবার একই ভুলের কোনো ক্ষমা হয় না। প্লিজ এইবার এই শেষবারের মতো হলে তুমি আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। ঠিক আছে, আমি ক্ষমা করছি, কিন্তু এটাই শেষবার। ঠিক আছে, আমায় আর কখনো এরকম করবো না। আমি না বুঝি না আমার কি যে হয়, বুঝছো? এই মানুষের কথাবার্তা শুনে না আমি আওলা যায়। আমি তোমার খুব ভালোবাসি, কিন্তু আমি মানে কি বলবো, আমি একটা কথা বলি, ভালোবাসলে না নিজের মনেরটা শুনো, আশেপাশে মানুষের কথা শুনবা না, তাহলে আর ভালোবাসা টিকবে না। দেখো, ছেলে হিসেবে তোমাকে আমার পছন্দ হয়েছে, তুমি অনেক স্মার্ট, খুব সুন্দর করে কথা বলো, কিন্তু তোমার প্রাক্তন প্রেমিকারা তো আসলে এখনো এসে তোমার নামে উল্টোপাল্টা কথা বলছে। তুমি কি বুঝতে পারছো তারা তোমার ব্যাপারে কি পরিমাণে ডেসপারেট? আর এরকম হলে আসলে তোমার আর মিমের বিয়ের ব্যাপারটা আমি কীভাবে খালাকে বলি বলো? প্লিজ ওইসব পাত্তা দিবেন না। আসলে আমার ফ্যামিলি একটু রিচ, তো তাছাড়া আমি বাবা মায়ের একমাত্র সন্তান। ম্যাক্সিমাম মেয়েরাই চায় যে আমাকে বিভিন্ন রকমের ফাঁদে ফেলে অথবা বিপদে ফেলে বিয়ে করতে। আমি বুঝতে পেরেছি, কিন্তু তুমি প্রতিবাদ করো আর যেন বাসাতে না আসে।
আমি আপনাকে কথা দিচ্ছি আর কখনোই বাসায় আসবো। তুমি যদি আমাকে কথা দাও তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি। থ্যাংক ইউ। আসলে আপনি আমাকে বুঝতে পেরেছেন, আমার কথা আপনি খুব সহজেই বুঝতে পেরেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। এখন ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আগে কাজ হোক তারপর ধন্যবাদ দিও। আপনি যদি চেষ্টা করেন তাহলে আমি 1 সপ্তাহের মধ্যে বিয়ের আয়োজন করতে চাই। আমি খালার সাথে একটু কথা বলে নিই, খালা যদি রাজি হয়ে যায় তাহলে খালু অটোমেটিক রাজি হয়ে যাবে। আপনার খালু কিন্তু আমার ভক্ত। আমি সাদ্দামের বাসায় বহুবার এসেছি। আপনাদের বিল্ডিংয়ের পাশে একটা বিল্ডিংয়ের কাজ চলছিল। ওই বিল্ডিংটা করার সময় একটা বিরাট বড় গর্ত করেছি, এতে করে আপনাদের বিল্ডিংটা হেলে পড়ার সম্ভাবনা ছিল। আমার প্রোটেকশনেই কাজটা পরবর্তীতে কাজ হয়েছে। বাহ, তুমি তো অনেক উপকার করেছো। আব্বা তো তোমাকে দেখলে খুশি হয়ে যেত। আচ্ছা, তুমি এত বড় একটা উপকার করলে তারপরেও কেন খালু তোমাদের বিয়ের ব্যাপারে ডিনাই করছে? মানে তোমাকে কেন ডিনাই করছে? হিসাব খুব সোজা, কারণ উনি হয়তো ভেবেছেন একজন চাঁদাবাজ মাস্তানের কাছে তার মেয়ে দিবেন না, এটাই তো স্বাভাবিক। আসলে আমি হলে তো তাই করতাম, তাই না?